Detective 2015. Good evening and welcome to the show. যে শোটার নাম হলো ফেয়ার অ্যান্ড লাভলি মেইন প্রেজেন্টস ডিটেকটিভ 2015 co-powered by Welex Dottin and Luis Herbal's Ligro Hair. আজকে এমন চারজনকে এখানে ডেকে নেব যাদের জীবনে অনেক অভিজ্ঞতা আছে, তাদের সঙ্গে আলাপ করবো আমি। সেখানে আসুন সেই চারজন গেস্টকে আমরা ওয়েলকাম করি। আচ্ছা, প্রথমে একটু আলাপ করে নি। আমি রোহন, আমি শিক্ষকতা করি। গোয়েন্দাকে ফেভারিট গোয়েন্দা ইংরেজিতে ডেফিনেটলি শার্লক হোমস আর বাংলায় ব্যোমকেশ। তোমার জীবনে কিছু আছে, মানে সেরকম কোনো অভিজ্ঞতা আছে? আমি যেই পেশায় রয়েছি সেখানে আমাদের অধিকাংশ সময়টাই গোয়েন্দাগিরি করেই কাটাতে হয়। কারণ কাল সেই যে ছাত্র শূন্য পেয়েছে সে তার মায়ের সই জাল করে আসছে, আবার কালকে সে অনেক স্কুল কেটেছে, পরের দিন অ্যাবসেন্ট নোটে তার বাবার সই জাল করে নিয়ে আসছে, পরীক্ষায় তার কাকে কার খাতা দেখে টুকছে। কিন্তু আপাতত বোধহয় কাউকে আটকাতে পারছো না। আপাতত পারছি না। আপনারা শুনুন। আমার নাম রুমকি চক্রবর্তী, আমি নরেন্দ্রপুর থাকি। আর ডিটেকটিভ বলতে হলে আমার মনে হয় আমার মানে এখনো ফেভারিট ন্যান্সি ড্রু। কিন্তু সেটাই কি ওই একরকম যেন একটা ভেতরে তৈরি করেছে কিছু একটা ব্যাপার, না? হ্যাঁ, মানে আমার কিছু একটা বার করতে পারেন আপনি। ওর ট্র্যাকিং স্কিলস খুব ভালো লাগে। তো ওই ইয়েটার থেকে আমার আছে যে আমি কাউকে যদি বেসিক ইনফরমেশন ওর পেয়ে যাই, মোটামুটি আমার যদি কাউকে খুঁজে বের করতে হয়, আই ক্যান ডু দ্যাট। মানে আমি উইদাউট গুগল। হাই, আমার নাম অনন্যা চ্যাটার্জি। আমি আইটি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। আমার ফেভারিট ডিটেকটিভ বলতে ফেলু মিত্তি। অভিমন্যু গুহ কসবা থেকে। পেশায় আমি একটি প্রাইভেট সেক্টরে ব্যাংকে কাজ করি। গোয়েন্দা গল্প পড়াটা শুধুমাত্র হবি নয়, প্যাশন। এবং শুধু পড়াই নয়, গোয়েন্দা গল্পের বিভিন্ন সিরিজ কালেক্ট করে নিজের সংগ্রহে রাখাটাও আমার একটা প্যাশনে দাঁড়িয়ে গেছে। এবং সেখানে বাংলা সাহিত্যে পাঁচকড়ি দিয়ে থেকে আরম্ভ করে হালে সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি অব্দি কিছুই বাদ নেই। এবং ইংরেজিতে শার্লক হোমস থেকে শুরু করে রেমন্ড স্যান্ডার, আগাথা ক্রিস্টি পুরোটাই রয়েছে। তারপরে ওখানে মহিলা গোয়েন্দা কার? গার্গী মহিলা গোয়েন্দাদের মধ্যে আমার ফেভারিট। ওভারঅল জনের মধ্যে বলতে গেলে ডেফিনেটলি প্রদোষচন্দ্র মিত্র। ও আচ্ছা আচ্ছা, গুড 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 গুড। কি একটা আমি শুনেছি কানাঘুষো, তুমি দেখি প্রাইভেট ডিটেকটিভ একটা ফার্ম এজেন্সি। একটা সময় আমি আর আমার এক বন্ধু মানে আমরা উঠে পড়ে লেগেছিলাম একটা এজেন্সি শুরু করব বলে, কিন্তু তারপরে বিভিন্ন লিগ্যাল কমপ্লিকেশনস আসার ফলে সেটা নিয়ে এগোনো হয়নি। চলো আমরা আজকে প্রথম খেলাটা শুরু করছি। এগুলো স্টেপ বাই স্টেপ আমরা খেলবো। এটা 6টা স্টেপস টোটালি আছে। এখন আমরা ফার্স্ট স্টেপ খেলবো। আমরা একটা অদ্ভুত খেলা খেলবো যাতে আমরা আনসারটা দেবো, কোয়েশ্চেনটা তোমরা কনস্ট্রাক্ট করবে। একটু কন্ডিশনস আছে, কি বলা যাবে না সেটা আমরা বলে দেবো। এক একটার জন্য এক এক রকম হয়তো কন্ডিশন আসবে। বাজার প্রেস করে খেলতে হবে, +5 অর -5 হবে, এটাতে কোনো চ্যালেঞ্জ নেই। আচ্ছা, শর্তটা আগে দেখবো, তারপরে উত্তরটা দেব। বলা যাবে না রাজ্যের নাম এবং প্রকৃতি। এবার দেখবো উত্তরটা কি। ডাল লেক। বলো। আমাদের দেশের একদম নর্থে সিচুয়েটেড কি এমন লেক আছে যেটাতে শিকারা চলে এবং সেই লেকটার নামে একটা মানে পালস আছে? +5। আচ্ছা, পরেরটা দেখি। বলা যাবে না কি। শরীরের কোনো অংশ এবং ধাতু বলা যাবে না। দেখা যায় একবার আনসারটা কি। হার। অলংকার, কিন্তু হার অলংকার। বিয়ের গয়নায় এমন কিছু যেটা
পেয়ে থাকে। হাজার জিনিস পায়। হ্যাঁ, -5 কারো মাথায় এসছে সুন্দরভাবে। এই গানটি পূরণ করতে হবে। এই মনি কি আমার নাহি সাজে। এইটা সবচেয়ে সহজ ওয়ে, বলে দিলাম তোমাদের। চলো পরেরটা দেখি। বলা যাবে না স্বাদ এবং হৃদভক্তি কি হতে পারে? উত্তরটা আবার দেখি। কাঁচা লঙ্কা। অঞ্জন দত্তর গণেশ টকি সিনেমার একটি গান যাতে ছিল অ্যাকচুয়ালি লেবু ভেবে কি চিবিয়ে একটা কিছু হয়েছে। কি মানে জিনিসটা প্রশ্ন করতে হবে। গানের লিরিক্সটা ছিল অ্যাকচুয়ালি লেবু ভেবে কি চিবিয়ে, এবং তার সঙ্গে তার কি খেলে আমরা ওই ব্যক্তি -5। ধরো এরকম যদি বলা যেত যে টিয়া পাখি কোন সবজি খেতে ভালোবাসে যেটা লাল ও সবুজ রঙের হয়, কোনো অঙ্গ ও বেল্ট এটা বলা যাবে। হাতঘড়ি। আমরা হাতে কি পড়তে, হাতে ও অঙ্গ। -5, সরি। আমরা একটা বলে নিচ্ছি, ধরো এরকম হতে পারে যেখানে রাখি পরি সেখানে সময় মাপার যন্ত্র পড়া হয়, সেদিকে কি বলে? প্রকারভেদ ও মাপ। উত্তর সরি। বলো। নিঙ্গারিয়া নীল কি পরে শ্রীমতী চলছেন। ওকে, +5 +5। সিনেমার নাম, চরিত্র ও পরিবারের উল্লেখ করা যাবে না। সত্যি চাই। বলো। এমন একজন বাঙালি যিনি চলচ্চিত্রের জন্য অস্কার পেয়েছেন। ডেফিনেটলি হতে পারে। ওকে, +5। বাড়ির কোনো অংশ এবং আকার বলা যাবে না। দেখা যাক উত্তরটা কি। চড়ুই পাখি। একদম ছোট, ভীষণ ছোট পাখি, ছোট আকার। -5। বনভোজনের বোঝাতে আমরা যে পাখির নাম নিয়ে থাকি তার নাম কি? চড়ুই ভাতি। চলো পরেরটা দেখি আমরা। পুরুষ নারী পোশাক। বিবাহ। জীবন যে হলো আধা, হিসেব জানে না রে কেউ, তবু সাত পাকে বাঁধা। জীবন যে হলো আধা, হিসেব জানে না রে কেউ, তবু সাত পাকে বাঁধা। কি বিষয় বলা হয় দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাতে হয়, না খেলেও পস্তাতে হয়। ভেরি গুড, +5। ঠিক আছে, চলো পয়েন্টটা দেখি আমরা। বলা যাবে না দল, খেলোয়াড়। ফুটবল। সব খেলার মধু আছে ওই তোমার নামেতে। বলো। বাংলায় বিখ্যাত একটি গান যেটা আমরা সর্বদাই শুনে থাকি, সব খেলার সেরা বাঙালির তুমি কি? সঠিক প্রশ্ন। এবার গান আর সিনেমা বলা যাবে না। হাতি। বলো। জঙ্গলের জীবিত বৃহত্তম প্রাণী, তার নাম বলো যেটি বিশ্বকর্মার বাহন হিসেবে পরিচিত। ওকে, +5। এবার দেখিস করতে। রোহন 10, রুমকি -5, অনন্যা 5, অভিমন্যু এখনো 0। এই খেলায় শেষ পর্যন্ত যে চ্যাম্পিয়ন হবে সে পাবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ কার।
সেটা হচ্ছে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স, কিন্তু প্রত্যেকটা পর্বে কিন্তু একজন করে চ্যাম্পিয়ন হবে। আর যে চ্যাম্পিয়ন হবে এই পর্বে সে পাবে যত মার্কস সে এখান থেকে সংগ্রহ করতে পারবে তত 1000 টাকা এখান থেকে নিয়ে যাবে। তার মধ্যে থেকে 10,000 টাকা দেবে লুইস অ্যারাবেলস লিব্রো হেয়ার। এবার স্টেপ 2 খেলবো। এইটা হচ্ছে সেই রাউন্ড যে রাউন্ডে আমরা এখানে কিছু স্কেচেস দিয়ে এক একটা গল্প দেখাবো, শুনবে এবং দেখবে, তার উপর যে প্রশ্নটা হবে তার উত্তর দিতে হবে। বাজার প্রেস করো, +5 -5 চ্যালেঞ্জ করতে পারো এবং সেক্ষেত্রে নাম্বারটা 10 প্লাস 10 মাইনাস। চলো এবার আমরা দেখি প্রথম গল্পটা কি। ইনা আর মিনা যমজ বোন। ওরা যা করে একসাথে করে, যা খায় একসাথে খায়, যা পড়ে একই রকম পড়ে। আপাত দৃষ্টিতে দেখে আলাদা করে চেনা যায় না ঠিকই, কিন্তু ভালো করে দেখলে বোঝা যায় একজনের মুখে তিল আছে। পাড়ার ছেলেরা ওদের ওপর ফিদা। দুর্গাপুজোর অষ্টমীর দিন মিনার খোঁপায় লাল গোলাপ দেখে সুমন তাকে প্রপোজ করে। আড়ালে গিয়ে সুমনকে নিয়ে দুই বোনের কি হাসাহাসি, কিন্তু শেষমেশ দশমীর দিন ওই ছেলেটিকেই হ্যাঁ বলল মিনা। ইনা মিনার জীবনে এই প্রথম কোনো কাজ যেটা একসাথে করার সুযোগ হলো না। এবার গোয়েন্দা বলুন তো, কে ইনা আর কেই বা মিনা? Ina mina dika, dai damenika, maga naga naga, dika bika dika. Ina mina dika dika de dai damenika, maga naga dika bika rola dika, ram pam poch, ram pam poch. কার সঙ্গে আলাপ হয়েছে ছেলেটির? যার তিল নেই তার সাথে, মানে নাম কি? লিনা মিনা, দুজনের মধ্যে তিল। লিনা। লিনা বলে কেউ ছিল না তো? ইনা। ইনার সাথে আলাপ হয়েছিল। আচ্ছা, যার তিল, যে বোনের তিল নেই সে হচ্ছে। নামটা বলতে হবে, কার সঙ্গে নামটা বলতে হবে। তিল ওলা হচ্ছে ইনা, তিল ছাড়া হচ্ছে মিনা। তাহলে কার সঙ্গে আলাপ হয়েছিল? মিনা। মিনার সঙ্গে আলাপ হয়েছিল। কেউ চ্যালেঞ্জ করবে? কি চ্যালেঞ্জ করবে না কেউ? আচ্ছা দেখা যাক কি। দুর্গাপুজোর অষ্টমীর দিন মিনার খোঁপায় লাল গোলাপ দেখে সুমন তাকে প্রপোজ করে। বাঁদিকের প্রোফাইলে তিলও পাচ্ছি না, সেই হচ্ছে মিনা, আর তুমি বলেছো মিনা, কাজী +5। পরেরটা দেখি। কাটোয়ার কাঠপুর গ্রামের কার্তিক মশাই ছোট থেকে লেখালেখি পছন্দ করেন। শুধু তাই না, বড় হয়ে অনেক হিট গল্পের বইও লিখেছেন, কিন্তু ইদানিং নাকি তার মাথা থেকে কিচ্ছু বেরোচ্ছে না। প্রকাশকরা বাড়ির বাইরে লাইন দিলেও তিনি নিরুপায়। নামি দামি ডিরেক্টররা তার কাছে অনুরোধ করলেও তিনি নিরুপায়, কারণ সত্যি তার মাথা থেকে কিচ্ছু বেরোচ্ছে না। এভাবে 10 বছর কেটে গেল। হঠাৎ একদিন কার্তিকবাবুকে দেখে তার স্ত্রী হেসে ওঠে। কার্তিকবাবু আয়নার সামনে গিয়ে দেখে, ও মা, মাথায় 2টো শিং। কিন্তু তবু তিনি খুশি হয়ে বললেন, যাক, মাথা থেকে কিছু তো বেরোলো। তাহলে বলুন তো দেখি, টেবিলে রাখা বইগুলোর নাম কি ছিল? পরশু, কাজ নেই, 22 তারিখ। দেখো 4টে বই, কিন্তু একটা বইয়ের নাম ছিল না, শুধু প্রচ্ছদ ছিল, নাম ছিল না। কেউ চ্যালেঞ্জ করবে? দেখা যাক এবার। পরশু, কাজ নেই, 22 তারিখ। সঠিক অবজারভেশন, খুব ভালো, +5। পরেরটা দেখি। ভুলমনা পারুল দেবীর একটা লাল ডায়েরি ছিল। সেই ডায়েরিতে সে কাউকে হাত দিতে দিত না। কানাঘুষে শোনা গেছে 5টি সোনার মোহরের কথা নাকি লেখা আছে তাতে। পারুল দেবীর ছোট দেওর নবীন অনেক দিন ধরে ওত পেতেছিল ডায়েরিটা হাতাবে বলে। 1 আগস্ট
পারুল দেবী অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি হলেন। নবীন সেই রাতেই লাল ডায়েরিটা চুরি করল। তার একটা পাতায় লেখা 5টা সোনার মোহর আমার চশমার খাপে। একটা পাতায় লেখা 5টা সোনার মোহর আমার বেনারসির ভাঁজে। আর একটা পাতায় লেখা 5টা সোনার মোহর আমার মাথার বালিশের ভিতর। গোটা ডায়েরি জুড়ে আর কোথাও কিছু লেখা নেই। নবীন খুঁজতে গিয়ে দেখে চশমার খাপ ড্রয়ারে, কিন্তু সেখানে নবীনের মা দাঁড়িয়ে, বেনারসি আলমারিতে, কিন্তু সেই ঘরে চাকর চরণ বসে আছে। আর পারুল দেবীর বালিশে মাথা রেখে ঘুমোচ্ছেন পারুল দেবীর মা। এই মুহূর্তে মোহরগুলি চুরি করতে গেলে নবীনকে কার চোখে ফাঁকি দিতে হবে? কার চোখকে ফাঁকি দিতে হবে? পারুল দেবীর চোখে ফাঁকি দিতে হবে। কারণ উনি তো হসপিটালে, ফলে অগস্টে যদি ভর্তি হয়ে থাকেন হসপিটালে, তাহলে পরে ইউ ক্যান স্টিল ইট। জুলাই অগস্ট চলে গেল, ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি। কেউ চ্যালেঞ্জ করবে? আমরা দেখিনি তো কি। 1 আগস্ট পারুল দেবী অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি হলেন। নবীন সেই রাতেই লাল ডায়েরিটা চুরি করল। তার একটা পাতায় লেখা 5টা সোনার মোহর আমার চশমার খাপে। জুন 16, 23 জুলাই, ফেব্রুয়ারি 13। ডায়েরি লেখার ক্রোনোলজিটা মিলছে না, জুন জুলাই তারপরে না, আগে পরে করে দেখানো হচ্ছে। মানে বলছি তো ভুলে যান না, ভুলে গিয়ে এখান থেকে আবার বার করে আরেক জায়গায় রাখেন, তখন আবার লিখে দেখেন যে এখানে রাখলাম, আবার এখান থেকে এখানে রাখলাম। আর 1 আগস্ট উনি ভর্তি হয়েছেন, তার মানে আইডিয়ালি 23 জুলাই যেটা লিখেছেন সেখানেই। 23 জুলাই কোথায় আছে? বেনারসি শাড়ির ভাঁজে। কে আছে বেনারসি শাড়ির ওখানে? বেনারসি আলমারিতে, কিন্তু সেই ঘরে চাকর চরণ বসে আছে। কারেক্ট আনসার শুড বি চরণের চোখকে ফাঁকি দিতে হবে। চরণের চোখকে ফাঁকি দিতে হবে, এর মধ্যে যে কোনো একজনের। খুব ভালো না? খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। চলো, কিন্তু তোমার তো এখানে -5 হয়ে যাবে। মানে একজন কারোর চোখকে ফাঁকি দিতে হবে, কিন্তু লাস্ট কোথায় আছে সেটা ওকে আন্দাজ করতে হয়েছে। সেটা লাস্ট জুলাইয়ে বলেছে, অগস্টে গেছে। চলো পরেরটা দেখি। কঠোর ব্রহ্মচারী অবিনাশবাবু দিন রাত শরীর চর্চা করেন। শরীর হলো মন্দির তার কাছে, কিন্তু দুঃখের ব্যাপার হলো তার ডান হাতের মাসেলটা কচি লাউয়ের মতো ফুলে গেলেও বাঁ হাতের মাসেলটা বরবটির মতো লিকলিকে সরু। এলাকায় একমাত্র যুথিকা অবিনাশবাবুর বন্ধু। ব্রহ্মচারী হলেও মাঝে মাঝে অবিনাশবাবু যুথিকার কাছে বুদ্ধি নিতে যান। যুথিকা এবারও বুদ্ধি দেয় অবিনাশবাবুকে। এর পরদিন থেকে দেখা যায় অবিনাশবাবুকে প্রতিদিন যুথিকার ভারী ব্যাগ বাঁ হাতে বই নিয়ে যুথিকার পেছন পেছন হেঁটে যেতে। 1 বছর সময় যায়। আসছে মাসে ব্রহ্মচর্য ভেঙে যুথিকার সাথে বিয়ের পিঁড়িতে বসছেন অবিনাশবাবু। হয়ে গেল রেজিস্ট্রি। কাজের কাজটি এটাই হলো যে অবিনাশবাবুর বাঁ হাতের মাসেলটি এখন বেড়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো তার ব্যাংক ব্যালেন্সটি কমেছে। এবার প্রশ্ন হলো অবিনাশবাবু ও যুথিকার রেজিস্ট্রির দিন কি ছিল? লক্ষ্মী পুজো। কেন? কারণ বাইরে পূর্ণিমার চাঁদ ছিল, জানালার বাইরে। যখন রেজিস্ট্রিটা হচ্ছিল জানালার বাইরে পূর্ণিমার চাঁদ ছিল। চ্যালেঞ্জ করবে কেউ? ওকে, দেখা যাক। ওকে, কালী পুজো নয়, অমাবস্যা নয়, লক্ষ্মী পুজো, রাইট? +5। তো আমাদের এই খেলাটার মধ্যে এবার আমরা আরেকটা স্টেপে যাব। তার আগে নাম্বারটা আবার দেখে নেব। রোহন 10, রুমকি 0, অনন্যা
আর অভিমন্যু 10। দুজন 0-0 মানে টাই, আবার ওরাও 10-10। এটা নতুন জিনিস হয়েছে একটা। আচ্ছা, আমরা একটা প্রশ্ন করব, তার বাজার দিয়ে টাই ব্রেক করব। যে বাজার দেবে সেই আনসার করবে। যদি তার আনসারটা কারেক্ট হয় তাহলে যে বাজার দেয়নি সে চলে যাবে, আর যদি বাজার দিয়ে ভুল আনসার দেয় তাহলে সে চলে যাবে। ওকে, লাস্ট যে এবিটা আমরা দেখেছি, গল্পটা দেখেছি, সেই গল্পটাতে অবিনাশ বাবুর যার সঙ্গে বিয়ে হচ্ছিল সেই মেয়েটির নাম কি? যুথিকা। সঠিক উত্তর। অনন্যা থেকে গেলে রুমকিকে আমরা হারাচ্ছি। সরি, হয়তো ফিরে পাবো অন্য কোনো লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, জির পক্ষ থেকে একটা মেমেন্টো, আর জির পক্ষ থেকে একটা অর্গানাইজার। থ্যাংক ইউ সো মাচ। আমার কথা জমলে চোখে জলের কুচি Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Velex.in, Louis Herbals Ligro Hair Oil. এই খেলায় শেষ পর্যন্ত যে চ্যাম্পিয়ন হবে সে পাবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ কার। এটা হচ্ছে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স, কিন্তু প্রত্যেকটা পর্বে কিন্তু একজন করে চ্যাম্পিয়ন হবে। আর যে চ্যাম্পিয়ন হবে এই পর্বে সে পাবে যত মার্কস সে এখান থেকে সংগ্রহ করতে পারবে তত 1000 টাকা এখান থেকে নিয়ে যাবে। তার মধ্যে থেকে 10,000 টাকা দেবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল। চলো, এবার আমাদের এটা থার্ড স্টেপ, আর এই স্টেপ 3 প্রেজেন্টেড বাই লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল। থার্ড স্টেপে আমরা একটা অদ্ভুত জিনিস নিয়ে খেলি, সেটা হচ্ছে নজর করা, সমস্ত দিকে দেখা যে সব ঠিকঠাক আছে কিনা। যদি কোথাও কোনো একটা অসঙ্গতি চোখে পড়ে, রাবণের হাসি কিসের জন্য? কি হয়েছে? এই রাস্তা দিয়ে এলুম, দরজা দিয়ে ঢুকলুম, এখানে পা দিলুম, হালুম পেয়ে গেলুম। কাকে? আমার গল্পের নাম। আরে ইনি একজন লেখক। নমস্কার। ওনার নাম হলো জাল, তারপরে মোহন গাঙ্গুলি। আচ্ছা, কি কি বই আপনার বেরিয়েছে বাজারে, তার দু একটা নাম বলতে পারবেন কি? কি বলছে? একটা দুটো নাম? আরে ওই কি এতে লাগোসে শিহরণ। তাহলে আমি একটা পড়েছিলাম আপনার লেখা। কি বলুন তো? আফ্রিকায় আদিক্ষেতা। ভালো, ভালো লাগেনি গল্পটা? বলুন বলুন। আফ্রিকায় আদিক্ষেতা। আজকেরটা কি? আজকেরটা হচ্ছে ওই দাঁড়া মনে করতে। উনি যখন পড়বেন তা থেকে যদি তোমরা ভুল বার করতে পারো তাহলে +5 -5 এরকম হবে। মানে তোমরা যদি ভুলের কিছু আবার বার করতে গিয়ে আবার নিজেরা ভুল করো তাহলে -5 হয়ে যাবে, উনি +5 হয়ে যাবেন। আদারওয়াইজ তোমাদের +5, ওনার -5। ওনার -5টাও একটু বুঝিয়ে দিই। ওনার যে পাবলিশাররা চেক ফেক দেয়, তো এখানে যতগুলো ভুল বেরোয় ওরা ওখান থেকে কিছু করে মাইনাস করতে থাকে চেকে। এটা হচ্ছে ওনার মাইনাসটা। আজকের রচনার নামটা এবার আমরা জেনে নিই। মিড গ্যাপ কিডন্যাপ। গ্যাপে? মিড গ্যাপে কিডন্যাপ করে নিয়েছে। ও, মিড গ্যাপে কিডন্যাপে? হ্যাঁ, মিড গ্যাপে কিডন্যাপে। এবার পড়ি পড়ি। নিশ্চয়ই। গত সপ্তাহে একটা গ্যাপ পেয়ে চৌরঙ্গির রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় হলুদ নীল ডোরাকাটা একটা ট্যাক্সি এসে সামনে দাঁড়ালো। কি হলো আবার? হলুদ নীল ডোরাকাটা ট্যাক্সি কোথায়? ট্যাক্সি হলুদ হচ্ছে, এখন সাদা আর নীল হচ্ছে। এখন সাদা নীল? সাদা আর নীল, নো রিফিউজাল, আর নয়তো শুধু হলুদ। শুধু হলুদ? দেখবে হলুদ ট্যাক্সিতে একটা ব্লু বর্ডার থাকে, যদি তা হয় তাহলে কিন্তু হলুদ নীল কারেক্ট আছে। হ্যাঁ, এটা -5 হয়ে গেল। তোমরা হামলে পড়ো না, ওরকম ভাবে ভুল বার করতে পারবে না। উনি সাহিত্যিক মানুষ, অত সহজ নয়। বলুন। ভেবেচিন্তে দেখি আমি।
এমন সময় হলুদ নীল একটা ট্যাক্সি এসে সামনে দাঁড়ালো। সেখান থেকে কালো কাপড়ে মুখ ঢাকা 4টে লোক নেমে আমায় বন্দুক দেখিয়ে বলল, এই অবস্থা একটু কন্ট্রোল করো। নিজের লেখা নিজেই পড়তে কিরকম উত্তেজিত হয়ে পড়ছে, ওই জন্য সব পড়ে গেল। আমি কিন্তু জীবনে কোনোদিন দেখিনি কোনো লেখককে নিজের লেখা পড়তে গিয়ে নিজেই উত্তেজিত হয়ে গেছে। সেখান থেকে কালো কাপড়ে মুখ ঢাকা 4টে লোক নেমে আমায় বন্দুক দেখিয়ে বলল, হ্যান্ডস আপ। আমি হাত উপরে করতেই ওরা আমায় চ্যাংদোলা করে গাড়িতে তুলে নিল। ড্রাইভার ডান হাতে গিয়ার চেঞ্জ করার সময় দেখলাম লোকটার কি হয়েছে? ভারতবর্ষে যা গাড়ি চলে গিয়ারটা বাঁ হাতে চেঞ্জ করতে হয়। না না, ও তো গিয়ার টপকে এরম করে বসেছিল। তাহলে স্টিয়ারিংটা কোন হাতে ধরেছিল? গাড়ি স্টিয়ারিংটা এরম করে বেঁকে ধরেছিল। কেন ওরা ধরবে কেন? ধরা যায় না, স্টিয়ারিংটা ধরবে না হয় বেঁকে, তারপরে বাকিগুলো নিচে অ্যাক্সেলারেটর ব্রেক সেগুলো দেবে কি কোথায় রাখবে? ও তার জন্য এদিকেই বসতে হবে। আসলে কিডন্যাপ করেছি তো, তখন মাথা ঠিক ছিল না, কি বলতে কি দেখেছি কে জানে। ঠিক করে নি, ঠিক করে নি। চলো +5। ড্রাইভার বাঁ হাতে গিয়ার চেঞ্জ করার সময় দেখলাম লোকটার আঙুলে একটা হীরের আংটি। ড্রাইভারের বাম পাশে যে রয়েছে সে আবার গুনগুন করে কথা বলছে। কি গুনগুন করে গান গাওয়া যায়, কথা বলা যায় না? গুনগুন করে গান গায়, কথা বলে না? আমি যদি এরকম করে বলি ইশারার পর্যায়ে, আমি তো কথাই বলছিল। কোথায় কথা হলো? এটা কেউ বুঝছে কি? ও তাহলে কেলেঙ্কারি। বলি কি করবে? হয় পিস পিস না গুনগুন করে গান গাই চলেছে কোনো একটা দিকে। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? ড্রাইভারের বাম পাশে যে রয়েছে সে আবার ফিস ফিস করে কথা বলছে। চলো +5। ট্যাক্সি ড্রাইভারদেরও যে নজর না লাগার ভয় থাকে সেটা বুঝলাম গাড়িতে ঝোলানো লেবু লঙ্কা দেখে। নজর না লাগার ভয়? নজর না লাগার ভয়? ওই যে দেখ না ট্যাক্সির মধ্যে ঝোলানো। নজর লাগার ভয় তো ওটা। নজর নজর লাগার ভয় হবে তো। নজর না লাগার ভয় কি করে হতে পারে? ওটা না লাগানো না, কি করে হবে? নজর যদি নাই লাগে তাহলে ঝোলাবো কেন আমি? ও মানে ঝোলানোর কোনো কারণই নেই, বুঝতে পারছেন? ঝোলানো কাজে আপনিও ঝোলাবেন না, কালেকশন করেন। একদম ওই তো ভাবছিলাম ঝুলে না যায়। নজর লাগার ভয়? না 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 না, তাহলে নজর না লাগার ভয় হবে না? এটা মিস করেছো তোমরা কিন্তু। তাহলে কি হবে? ট্যাক্সি ড্রাইভারদেরও যে নজর লাগার ভয় থাকে সেটা বুঝলাম গাড়িতে ঝোলানো লেবু লঙ্কা দেখে। রাইট। কিছুটা যেতেই রাস্তার উপর গাড়ির সামনে দিয়ে একটা কুকুর রাস্তা কেটে গেল। ব্যাস, ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে দিল। কি কুকুর রাস্তা কাটলে তো গাড়ি ড্রাইভার দাঁড় করাবে না গাড়ি, বেড়াল রাস্তা কাটলে হয় ওটা। বিড়াল? হ্যাঁ, এই মরেছে। আমি তো দেখেছি কুকুর রাস্তা কাটলে। একেবারেই না। এখন কিডন্যাপের মুহূর্তে কি যে হয় জানি না। হ্যাঁ, আসলে তখন এত ভয় পেয়েছিলাম না, বুঝতে পারিনি ঠিক মতো। চলো +5। কিছুটা যেতেই রাস্তার উপর গাড়ির সামনে দিয়ে একটা বেড়াল রাস্তা কেটে গেল, তাই তো? ব্যাস, ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে দিল। আমিও সেই সুযোগে বাঁচাও বাঁচাও ওই চিৎকার জোরে দিলাম। পেছন ফিরে দেখি দূর থেকে সিপি লেখা একটা পুলিশের ভ্যান আসছে। কলকাতা পুলিশ এখন কেপি আর সিপি নেই। বাবা, এ তো মারাত্মক কেপি। চলো +5। কেপি মানে কি? কলকাতা পুলিশ। ও কলকাতা পুলিশ। আর আমি কি লিখেছিলাম? চিপি। তাহলে কি হলো? পেছন ফিরে দেখি দূর থেকে কেপি লেখা একটা পুলিশের ভ্যান আসছে। বুঝলাম কলকাতা পুলিশ। অফিসার এসে আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আমায় দেখে বলে, আরে জালমুন বলছে আপনি এখানে, এরা কারা? আমি বানিয়ে বানিয়ে বললাম, এরা আমার বডিগার্ড। পুলিশ চলে যেতেই ওরা আমার পা জড়িয়ে বলল, স্যার আপনি আমাদের বাঁচালেন। তারপর ওরা আমায় ডালাউসির যে জায়গা থেকে আমাকে তুলে নিয়ে গেছিল সেখানে। কি হলো? চৌরঙ্গি বলেছিলেন, ডালাউসি নয়। না না, সে তো উত্তম কুমারের ছবি। চৌরঙ্গি চৌরঙ্গি দিয়ে যাচ্ছিলেন। কোথা থেকে তুললো আপনাকে? ও, এটা প্রথম লাইনে লেখা আছে, গত সপ্তাহে একটা গ্যাপ পেয়ে চৌরঙ্গির রাস্তা দিয়ে যাচ্ছি। আসলে কি হচ্ছে, এটা প্রথম লাইন তো, এটা শেষের লাইন। অনেকটা চলে এসেছেন, দূরত্বটা অনেকটা মিড গ্যাপ হয়ে গেছে। মানে চৌরঙ্গি থেকে হাঁটতে হাঁটতে ডালাউসি পৌঁছে গেছি। একটু কারেকশন, একটু কারেকশন। তাহলে কি হলো? তারপর ওরা আমায় চৌরঙ্গির যে জায়গা থেকে তুলে নিয়ে গেছিল সেখানেই নামিয়ে দিল। চলো +5। আমিও নেমে পড়লাম, ওখানে দাঁড়িয়ে থাকলাম।
তারপর ভাবতে থাকি পরবর্তী লেখাটা কি লিখবো, পরেরটুকু পরে লিখবো। আপনি বড় ছোট লিখছেন আজকাল, তো ছোট ভাল লাগছে না। বড় করুন, একটু বড় করুন না। লেখাটা আমার কাছে কোনো ফ্যাক্টরি না। তাই তো, তাই ওটা আমার ফ্যাক্টরির মতো, খালি বেরিয়ে যায় বেরিয়ে যায় বেরিয়ে যায়। আচ্ছা টাটা টাটা। ওকে, ভালো কথা ভালো কথা, মনে পড়ে গেল। মানে ভাবছিলাম কি জানেন, এভাবে রোজ রোজ যাতায়াত না করে না, ভাবছি কয়েকদিন বাদে বিছানাপত্র নিয়ে এখানেই চলে আসবো। আপনি এই একটা ভাবনা ছেড়ে দিন। ছেড়ে দেবো? হ্যাঁ, অনেক ভাবনা আপনি রাখুন, কিন্তু একটা ভাবনা ছেড়ে দিন। আচ্ছা এসে দেখি না একদিন, তারপর দেখা যাবে। আচ্ছা দেখা যাবে। বাইরে ঘরে তক্তপোষ আছে, যথেষ্ট হতে আমরা বাইরে বার করে রেখেছি। কারণ বাইরে ঘরে তক্তপোষটা ভেতরে ঘরে নিয়ে যাবো তো? না, ভেতরে ঘরে কোনো চিন্তা নেই। ওটা আমরা বাইরে বার করেছি কারণ ওতে প্রচুর ছাড় পোকা আছে। ছাড় পোকা আছে, আমি ঝেড়ে নেবো। আচ্ছা ঠিক আছে, আসুন। ঠিক আছে, ভালো থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা দেখি নাম্বার কি হলো। রোহন 20, অনন্যা 10, অভিমন্যু 10। আচ্ছা এটা হচ্ছে আমাদের 4th স্টেপ। এবার আমি এখান থেকে 3টে ক্লু আছে, তার প্রথম ক্লুটা দিয়ে আমি শুরু করব যে এইটার মধ্যে এমন একটা কিছু রাখা আছে, কিংবা কোনো ফটোগ্রাফ রাখা আছে, অথবা কোনো উত্তর রাখা আছে। সেইটা কি জিনিস সেটা তোমাদের গেস করতে হবে। এই গেস করার জন্য আমি প্রথম একটা এরিয়া ছোট করে দেবো, সেটা হচ্ছে মোটামুটি কি জিনিস হতে পারে সেটা আমি একটু বলবো। যে বাজার প্রেস করবে, সে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর দেবে কম্পিউটার। সেই উত্তরটা দেবে হ্যাঁ, হতেও পারে, কিংবা না, 3 রকম ভাবে। যদি হ্যাঁ বা হতেও পারে উত্তর হয়, তাহলে সে আবার প্রশ্ন করতে পারবে। আর যদি না আসে, তাহলে সে প্রশ্ন আর করতে পারবে না। তারপরে বাকি দুজনের মধ্যে বাজার প্রেস যে প্রেস করবে সেখান থেকে আবার হবে। ক্লিয়ার? তাহলে আমি প্রথম ক্লুটা দিই। লাল খামটায় আছে দৈনন্দিন জীবনে ব্যবহার করা হতে পারে এমন কিছু, এর ভেতরে আছে। বলো, এটা কি পুরুষদের ব্যবহারের জিনিস? হতেও পারে। এটা কি ক্রিম জাতীয় কিছু? না। এমন কোনো জিনিস যেটা বেডরুমে থাকে? হতেও পারে। এটা কি এমন কোনো জিনিস যেখানে কিছু রাখা হয়, কোনো আসবাব জাতীয় কিছু? কোনো আসবাব জাতীয় কিছু না। বলো, এটা কি কাপড় বা ফ্যাব্রিক রিলেটেড কিছু? না। এটা কি চুলে ইউজ করা হয়? না। এটার রং কি সাদা? হতেও পারে। এটা কি গুঁড়ো বা মানে মিহি ফরম্যাটে এর ধরনের কোনো সামগ্রী? বলো। স্নানের সময় ব্যবহার করা হয়? না। এটাতে কি খুব সুন্দর গন্ধ, মানে গন্ধর জন্যই ইউজ করা হচ্ছে এরকম কিছু? না, তাও না।
পুরুষ নারী উভয় ব্যবহার করে। হ্যাঁ। সাবান না, ফ্যাব্রিক না, গুঁড়ো নয়, ক্রিমও নয়। বলো, এটা কি আমরা পরে থাকি? হ্যাঁ। শীতকালে পরা হয়? হতে পারে। এবার তোমাদের একটা ক্লু দিচ্ছি আমি। ইয়েলো খাম থেকে নিয়ে, এইটা খুব ইন্টারেস্টিং, একাধিক ছিদ্রযুক্ত হতে পারে জিনিসটা। এটা কি আন্ডারগার্মেন্টস বা লঞ্জারির পর্যায়ে পড়ছে? বলো। এটাতে কি আলাদা করে বোতাম লাগিয়ে পরা যায়? আচ্ছা, এটা পরিধান ভাবছো তুমি? হ্যাঁ। জিজ্ঞেস করছি। হ্যাঁ। এটা কি কখনো কখনো প্লাস্টিকের তৈরি হতে পারে? কেশসজ্জার কাজে লাগে? না। এই গ্রিন খাম কি বলে? বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হতে পারে। খুব কাছাকাছি তো ছিল অনন্যা। বলো। বোতাম। লক। লক। তোমরা? বোতাম। তুমি প্রশ্ন করবে? কোনো ফেমাস পার্সোনালিটিকে কি এটা পরে দেখা গেছে? মোর স্পেসিফিকলি শার্লক হোমসকে কি এটা পরে দেখা যায়? বড় ঝুলের কোট জাতীয় কিছু? লাস্ট প্রশ্ন। হাতে পরার কিছু? হাতে পরার কোনো? এবার কিন্তু লক করতে হবে। বেল্ট। তুমি হচ্ছে বেল্ট, বোতাম, বোতাম। দেখা যাক কি আছে। কেউ বললো বোতাম, কেউ বললো বেল্ট, কেউ বললো আলখাল্লা, কত কিছু ভাবা হলো না। দেখো তোমরা। চলো টোটালটা দেখি এবার। রোহান 30, অনন্যা 5, অভিমন্যু 25। অনন্যা হয়তো ফিরে পাবো অন্য কোনো রাতে তোমায়। লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার
এইটা হলো একটি মেমেন্টো জির তরফ থেকে, আর জির পক্ষ থেকে একটা অর্গানাইজার। এবার আমরা খেলবো স্টিভ ফ্রাই প্রেজেন্টেড বাই ওয়েলেক্স.in। হেয়ালি বুড়ো আছে, দাদু হেয়ালি লেখে মাঝে মাঝে, আর সে চায় যে কেউ এসে হেয়ালিটার উত্তর দিক। যদি উত্তরটা তোমরা কারেক্টলি দাও তাহলে তোমরা সেখান থেকে একটা বড় গিফট পাবে। তবে একটা কথা বলে দিই তোমাদের, এটা মাথায় রাখা দরকার, যে ওখানে এই দাদুর সম্পত্তি সব দিয়ে দিচ্ছে বলে ওখানে দুটি ওর দূর সম্পর্কের আত্মীয় এসে পৌঁছে গেছে। দাদু সেটা জানে না, দাদু জানে ওর কাজের লোক হিসেবে দুজন নাকি এসছে, কিন্তু যেহেতু তারা মনে করছে যে দাদু সব সম্পত্তি দিয়ে দিচ্ছে, এটা বাঁচানো দরকার, তাই তারা একটুখানি তোমাদের ট্রাবল দেবে। দেখি এবার ঘরের অবস্থা কি একবার দেখে নিই আমরা, তোমরা দেখে নাও। শোন না, সামনে তো 3-4 মাস পর শীতকাল চলে আসছে, মারপিট না করে একটু লেপ তৈরি কর না, করিস না। এই ধরনের কাণ্ড হতে পারে আর কি, এটা খেয়াল রাখো তোমরা। ধুন্ধুমার দেখো দেখো কি চলছে। যার একটু কম নাম্বার আছে তাকে আমি ফার্স্ট চান্স দেবো। অভিমন্যু চলে এসো। অল দ্য বেস্ট। তোরা ছেড়ে দে, চলে আয় চলে আয়। ওই দেখো বালিশ যুদ্ধ, তুলো যুদ্ধ করছে। বসে বসে এখানে বসে বলো, ওইখানে বসে তুলো যুদ্ধ। আগে ওদের সামনে থামা, ওদেরকে থামা, ওদের তুলোগুলো নষ্ট করিস না। আচ্ছা, 3টি বর্ণ জ্বালাতে পারে আগুন, শেষটি বাদে কানের কাছে গুনগুন, শুরু শেষে পায়ে ধুনধুন করে বাজে, মাথা বাঁধে গাছে কিংবা শীতে কাজে। 3টি বর্ণ জ্বালাতে পারে আগুন, শেষটি বাদে কানের কাছে গুনগুন, শুরু শেষে পায়ে ধুনধুন করে বাজে, মাথা বাঁধে গাছ কিংবা শীতে কাজে। বলো তোমার প্রথম সূত্র আছে ওই টেবিল ল্যাম্পটার কাছে। যাও, গোটা ঘর মনে হচ্ছে বরফ পড়ছে, পুরো ব্ল্যাক লাগছে কিরকম। অন্ধকারে জলে, তার বলেও কি হতে পারে বলতে পারবে? আরেকবার হেলিটা বলতো। 3টি বর্ণ জ্বালাতে পারে আগুন, শেষটি বাজে কানের কাছে গুনগুন, শুরু শেষে পায়ে ধুনধুন করে বাজে, মাথা বাঁধে গাছ কিংবা শীতে কাজে। ওই যে দেখো, ওই যে ওপরে আছে, ওই ওপরে, এই যে ওপরে, এই যে এখানে দাঁড়িয়ে ওইটা নিয়ে নাও। এই যে তোমার সূত্র ওপরে আছে, চলো। বরফ পড়ছে 25শে ডিসেম্বর, কেক খাবো। যাওয়ার চান্স ছিল, তাও গেল। বাসে যাচ্ছে মনে হচ্ছে। এই দাদু লাঠি দাও। তুমি তো বসে আছো। লাঠি ফেরত দাও, তারপর দেবে কিন্তু। দাও আগে লাঠি দাও। হ্যাঁ, এবার দাও। দিয়ে যাও। এই যে এবার দিয়ে দাও, ভালো ছেলে। এ বাবা, বালিশের মধ্যে সুপটা ঢুকিয়ে দিয়েছে। কোথায় গেল? কি লেখা ছিল দেখোনি? বসে এখানে বসে। আমি বলি আগেরটা তো ঠিক আছে, আমি বলেছি। চলো, যেখানে লেখা আছে রনপা চড়া ডাকাত, ঠিক আছে? আমি বলছি তোমায়, কিন্তু তোমার আমি হেল্প করছি। আরেকটা সূত্র, ওই যে ছবিটার পেছনে আছে, যাও নিয়ে না। ওই ছবিটা না, আমার বউকে ধরে টানাটানি করলো। কিছু পেয়েছো? অন্ধকারে জলে রন্তা ছড়া ডাকাত জ্বালাতে হয়। বলো কি হবে এবার, বলো।
ওরে বাবা, বলো 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 বলো। বহু ডাকাত হয়, বিশু ডাকাত, বিশে ডাকাত হয়। কত ডাকাতের নাম জানে? ওই তুলোগুলো পরিষ্কার করে দিয়ে গাছ থেকে তুলে ঝেড়ে দিয়ে তুলে ঝেড়ে দিয়ে। হ্যাঁ, ডাকাতটা জ্বালিয়ে ডাকাতি করতো। মশাল 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 মশাল, হ্যাঁ ঠিক আছে মশাল। কারণ হচ্ছে প্রথম মশাল আগুন জ্বালাচ্ছে এবং শেষটি বাদ দিলে গুনগুন, মানে মশা গুনগুন করে কানের কাছে। একদম একদম। তারপর আর আরেকবার বলো লাস্ট লাইনটা কি ছিল? তিনটি বর্ণ শুরু শেষে পায়ে ঝুনঝুন করে বাজে। শুরু শেষে মল, পায়ে ঝুনঝুন করে বাজে মল মল মন আর মাথা বাঁধে গাছ কিংবা শীতে কাজে। শাল 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 গাছ এবং গায়ে শাল দেয় শীতকালে। এই তোমাকে একটু খাতির করে ওকে গিফটটা পাইয়ে দাও দেখি। যাও 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 যাও। ওই যে তোমার গুপ্তধন। যাও 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 যাও। That's great. একটা এক্সপিরিয়েন্স। বাপ রে বাপ, কি কাণ্ড। ভালো ব্যাগ পেয়েছো, একটা ট্রলি ব্যাগ। ওকে, ওর ভিতরে কি কি আছে একবার দেখি। কি পেয়েছো? ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, ভেরি গুড। সেরা গোয়েন্দা 25, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, অফিস টেবিল টপ। ও ভেরি গুড, বাহ 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 বাহ। আচ্ছা চলে এসো, তুমি চলে এসো। তোমার জন্য কি ব্যবস্থা রেখেছে দেখতে চাই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এই তুলোগুলো দিয়ে কি করবো বলো? আমার সব বালিশের তুলো ফুলো ছিঁড়ে দিয়ে কি করেছে আমি বুঝতে পারছি না। 80 টাকা করে কিলো তুলো করে। টগর, তুমি যেরকম ছিলে না টগর, হ্যাঁ বন্দুক দিয়ে পরে খারাপ হয়ে গেছো। হ্যাঁ অসভ্য বাজার ইচ্ছা করতে এখানে বসো বসো। হ্যাঁ এইবার ঠিক আছে। হেয়ালি বলবো, কিন্তু তার আগে একটা শর্ত আছে। ওইখানে চড়ে 2-3 বার লাভ দাও, যতক্ষণ আমি বলি নামো ততক্ষণ লাভ। আছে এক অ্যানিম্যাল ऐसा ওজনদার, যদি তার লেজ কাটো দেখবে হয়েছে 4। আছে এক অ্যানিম্যাল ऐसा ওজনদার, যদি তার লেজ কাটো দেখবে হয়েছে 4। দেখো ওই পিলারের ঘোড়াটার কাছে কিছু একটা আছে। যাও 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 যাও, সূত্রটা খুঁজে বের করে নাও। যাও যাও তাড়াতাড়ি যাও। দেখতে লাগবে 4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বাবা, ওই যে বাবা। হ্যাঁ হ্যাঁ, কি পেলে? সূত্রটা কি পেলে? দৌড়ায়। এবার তারপর হচ্ছে ওই চিনির ওইদিকে তোমার আরেকটা সূত্র আছে। যাও 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 যাও। কত তুলো কিনেছিস রে তোরা? আমার সুইমিং পুলে তুলো পড়ছে রে। মাছগুলো নষ্ট হয়ে যাবে। বড় বড় ট্যাংরা, এত বড় বড় ল্যাটা পুষেছি খাবো বলে। কোথায় আছে কোথায় আছে দাদু? এই আমার সুইমিং পুলে আছে ট্যাংরা মাছ, পাবদা মাছ। হ্যাঁ ফিশ ফ্রাই খাবো। সূত্র কোথায়? ও সূত্রর কথা বলছো না, ট্যাংরার কথা বলছো। ওখানে দাঁড়িয়ে বলো, ওখানে দাঁড়িয়ে তৃণভোজি। এবার তোমার দুটো সূত্র আছে ওর মধ্যে। নিয়ে নাও নিয়ে নাও, যাও 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 যাও, দৌড়ে নিয়ে নাও। কিসে? ওই যে ওইটার ভেতরে। হ্যাঁ জুতোটা খুলে নেমে পড়ো। দুর্গা দুর্গা বলে নেমে পড়ো, জুতো খোলো। এটা কি কাজ? আরে ঘরের মধ্যে এনেছিস কাজ? দাদু কোথায়? হাত দিয়ে খুঁজতে হবে তো। কি কোন একটা ভেতরে রয়েছে, কে জানে, আমি জানি না কোথায় আছে। বাবা কতদিন ঘর মোছা হয়নি বলে, এইভাবে ঘর মুছে দিতে পারলে খুব ভালো। পেয়েছো মনে হচ্ছে। কি পেয়েছো? শিঙি মাছ। সবাই মিলে নেমে পড়লো। দেখো কাজে কাজে ছেড়ে দিয়ে সব আমার। এই তো এখানে ক্লুটা এখানে। ওই দেখো এই ছুটটা এখানে। আমি বাবা কাদা মাখলাম, এবার তো দিয়ে বসে বসে কেন? আচ্ছা, আছে এক অ্যানিমেল ऐसा ওজনদার, যদি তার লেজ কাটে দেখবে হয়েছে 4।
দৌড়ায় তৃণভোজী, আর ওইখানে আছে কাজিরাঙা। কাজিরাঙা? কাজিরাঙা বলো। কাজিরাঙা রাইনোসরাস। গন্ডার মিলিয়ে দাও, মিলিয়ে বলো দেখি। এমন ওজনদার, এমন ওজনদার, যদি লেজ কাটো দেখবে হয়েছে 4। সে দৌড়ায়, গন্ডার দৌড়ায়, এবং লেজ কাটলে বলো বলো ওদিক থেকে করো, ওদিক থেকে। গন্ডা 4 গন্ডা। যদি তার লেজ কাটো দেখবে হয়েছে 4। লেজ কাটো মানে র যদি কেটে দাও শেষে 4 গন্ডা। গন্ডা গন্ডা বল না, গন্ডা। একদম ঠিক কথা বলেছো, ভেরি গুড। তোমার গিফটটা কোথায় আছে বলো তো? ওইখানে গিয়ে দেখে না, ওইখানে ওই যে ওইগুলো পুরোনো বই, তোমার কেন গুপ্তধন হতে যাবে বলছে? কি কাজে লাগবে? ওই যে নিচে, ওটা খোলো। গন্ডারের থেকে কিছু কম নয়। হ্যাঁ, ওর নতুন জুতো দেখো, জুতোটা দেখো, কি অসাধারণ জুতো একটা তৈরি হয়েছে। আচ্ছা দেখি কি পেলে। একটা দারুণ ব্যাগ, এটা পারফিউম আছে। সত্যজিৎ রায়ের একটা কালেকশন, গল্প একটা। আরে গল্প একটা। তাহলে তোমাদের নাম্বার কি জানালো দেখি? রোহান 35, অভিমন্যু 30। লাস্ট স্টেপে আমরা পৌঁছেছি, যেটা 6 স্টেপ। আমরা এখানে দুটো কাহিনী দেখব, রহস্য কাহিনী, এবং প্রত্যেকটা কাহিনীর শেষে একটা প্রশ্ন থাকবে, তার উত্তর দিতে হবে। অন্যজন কিন্তু চ্যালেঞ্জ করতে পারে, তাহলে 10 প্লাস মাইনাস হতে পারে, এবং আরেকজন চ্যালেঞ্জ করলে সেটা 20 প্লাস মাইনাস হতে পারে। সেখানে একটা বড় রকম চেঞ্জ হয়ে যেতে পারে নাম্বারে। এখন পিছিয়ে আছে অভিমন্যু, তার জন্য প্রথম কাহিনীটা আমরা দেখব। ইনি ধ্রুবজ্যোতিবাবু, একসময় নামকরা চিত্রশিল্পী ছিলেন। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলত তার ছবির এক্সিবিশন। কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পর এই হুইল চেয়ারই তার ভরসা। বাড়িতে উনি একাই থাকেন, আর এই বয়সে সঙ্গী বলতে কিছু রং, তুলি আর ক্যানভাস। উনি বাইরে বেরোতে পারেন না, তাই বাড়িতেই সবাই জিনিসপত্র দিয়ে যায়। ইনি কার্তিক, ধ্রুবজ্যোতিবাবুর হয়ে পেন্টিংগুলো ইনিই বিক্রি করে থাকেন। বলো, আপনার আঁকা রবি ঠাকুরের অয়েল পেন্টিংটা বিক্রি হয়ে গেছে। আমি 60 বলেছিলাম, উনি দরদাম করে 45-এ রাজি হয়ে গেছেন। টাকাটা উনি ক্যাশেই দিয়েছেন। এতগুলো টাকা আমার কাছে থাকলে কখন কি হয়ে যায়, তাই সকাল সকাল দিতে চলে এলাম। হ্যাঁ, বেশ করেছো, রেখে দাও। নতুন কিছু হলে খবর দিও। না মানে আমার কমিশনটা। কমিশন? মাইনে দিয়ে কাজে রেখেছি, আবার কমিশন কিসে? যাও যাও, অনেক কাজ আছে আমার। সেদিন মাসকাবারির টাকা নিতে আসে দুধওয়ালা, কাগজওয়ালা, ফুলওয়ালি আর বাবু, এই জামা কাপড় কিছু আছে? ও তুই? হ্যাঁ। দাঁড়া। সবারই চোখ পড়ে টেবিলে রাখা টাকার উপর। বাবু, পরশু দিনের আগে কিন্তু দিতে পারবো। হ্যাঁ ঠিক আছে, যা যা এখন। সকালবেলা পিয়ন কুরিয়ার দিতে এসে দেখে গেটের সামনে কিছু দুধের প্যাকেট, খবরের কাগজ, কিছু ফুলের প্যাকেট আর সেই ইস্ত্রি করা জামা কাপড়। তারপর পিয়ন অনেকবার বেল টিপলেও ধ্রুবজ্যোতিবাবু দরজা খোলেন না। শেষমেশ উনি দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। উনি দেখেন ধ্রুবজ্যোতিবাবুর নিথর দেহ মেঝের ওপর পড়ে আছে। এবার বলুন তো, এই রহস্যজনক মৃত্যুর জন্য কে দায়ী? স্টেশন দিয়ে বলো, এদের মধ্যে কে দায়ী মার্ডারটার জন্য?
দুধওয়ালা বাদ 3টে প্যাকেট, ফুলওয়ালি বাদ 3টে প্যাকেট, কাগজওয়ালাও বাদ 3টে প্যাকেট। সন্দেহের আওতায় থাকছে, তার মানে ধোপা যদি হবে, ধোপা কি বেল বাজিয়ে না পেলে কাপড়টা ওরমভাবে রেখে দিয়ে চলে যাবে? ভেরি আনলাইকলি। দুধ, ফুল বা কাগজ বেল বাজিয়ে কেউ না পেলে রেখে দিয়ে চলে যায়। ধোপার মঙ্গলবার আসার কথা ছিল, ধোপা মঙ্গলবার এসে যদি খুনটা করে আবার দরজা তাহলে কিন্তু সোমবার এবং মঙ্গলবারে ইন দ্যাট কেস ম্যানেজারের ওপরই তো হওয়া উচিত। লক করবে? ম্যানেজারই লক করবে। তুমি চ্যালেঞ্জ করবে কি? রবিবার থেকে 3 দিন পরে আমরা দেখলাম রবি, সোম, মঙ্গল, বুধ। হ্যাঁ, সোম, মঙ্গল, বুধ 3 দিন হয়েছে। দেখা যাক। সকালবেলা পিয়ন কুরিয়ার দিতে এসে দেখে গেটের সামনে কিছু দুধের প্যাকেট, খবরের কাগজ, কিছু ফুলের প্যাকেট আর সেই ইস্ত্রি করা জামা কাপড়। পিয়ন এসে কি দেখলো? 3টে দুধের প্যাকেট আছে, ফুলের প্যাকেট 3টে, খবরের কাছে কি বার লেখা আছে? ভুল হলো উত্তরটা। তাহলে কি বোঝা গেল কে করলো? কাগজওয়ালা। ইয়েস, দ্যাটস ইট। ও সোমবার দেওয়ার পরে প্রয়োজন নেই ওর, তারপরে 2 দিন আর কাগজ লাগবে না, এটা জানতো। এখানে যা দেখা গেল সেটা হলো রবি থেকে 3 দিন পর দুধওয়ালা 3টে প্যাকেট দিয়ে গেছে, ফুলওয়ালা মানে অলি 3টে প্যাকেট দিয়ে গেছে, এবং ইস্ত্রিওয়ালা যেমন বলেছিল 2 দিন পরে, কাজে সেও কিন্তু কাপড় জামাগুলো 2 দিন পরে তার মধ্যে দিয়ে গেছে। কিন্তু খবরের কাগজে দেখা গেল সোমবারের কাগজটা আছে, কিন্তু মঙ্গল বুধের কাগজটা নেই। তার মানে সেই একমাত্র জানতো কি ঘটেছে ঘটনাটা, বা সে ঘটিয়েছে ঘটনাটা। ভুল হয়ে গেল একটুখানি, -10। চলো দেখি নেক্সটটা দেখি। আগের দিন রাতে খুন হন অঘোরবাবু। পত্নী বিয়োগের পর নিঃসঙ্গতা ঘিরে ফেলেছিল তাকে। তা থেকে নিষ্কৃতি পেতে করে ফেললেন দ্বিতীয় বিয়ে। অনন্যা তার দ্বিতীয় স্ত্রী। বাইরের লোকেদের যাতায়াত এ বাড়িতে বিশেষ ছিল না, শুধুমাত্র ডক্টর রঞ্জন বাগচি ছাড়া। ইদানিং ওনার যাতায়াত একটু বেড়েই গেছিল বাড়িতে। কিছু একটা আঁচ করে অঘোরবাবু ইকবালকে নির্দেশ দিলেন, কিন্তু তা সত্ত্বেও অনন্যা বাধা মানল না। লুকিয়ে সাক্ষাৎ চলতেই থাকলো। সমস্ত রাগ গিয়ে পড়লো ইকবালের ওপর। তুই এক্ষুনি বেরিয়ে যা, আমি কোনো কথা শুনতে চাই না। তুই ভেবেছিসটা কি তুই যা খুশি তাই করবি, আমি তাই মেনে নেবো? আমার আদেশ অমান্য করা। এবারে মতো ক্ষমা করে দেন কর্তা, আমার মেয়ে আমি না কিনে আমি কোথায় যাবো বলেন আপনি? ক্ষমা করে দেন এবারে মতো, আর করবো না আমি। অনন্যার সাথে সে রাতে খুব ঝগড়া হলো। তাহলে গোয়েন্দা বলুন, অঘোরবাবুর খুনি কে?
অগরবাবুর খুনিকে। স্ত্রী খুন করেছে। স্ত্রী? হ্যাঁ, স্ত্রী খুন করেছে। এটা কি লক করবো? হ্যাঁ, ঝগড়া হয়েছে, খুন করে তারপর বেরিয়ে গেছেন বাড়ি থেকে। এটা লক করলাম। চ্যালেঞ্জ করবে? বলো। আমি না। কি লজিক? লজিক এটাই হচ্ছে যে ইকবাল এত বছর ধরে, মানে ইকবালের প্রভু ভক্তিটা তাকে কর্তার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করে, কিন্তু সেখানে আমিনার বডি ল্যাঙ্গুয়েজ বা অ্যাটিটিউডটা কিন্তু কখনোই ততটা ছিল না। এবারে মতো ক্ষমা করে দেন কর্তা, আমার মেয়ে আমিনাকে নিয়ে আমি কোথায় যাবো বলেন আপনি? ক্ষমা করে দেন এবারে মতো, আর করবো না আমি। কোনো অবশ্য কিন্তু ডেফিনেট লজিক ছিল, মানে এটা তো অ্যানালিসিস করে একটা গেস করছো তুমি। ডিটেকটিভ কিছুতেই করবে না, সে ডেফিনেট একটা পয়েন্ট প্রুফ করতে হবে, তাকে কোর্টে প্রুফ করতে হবে আলটিমেটলি। স্ত্রী যদি বাড়ি থেকে বেরিয়েই যাবে তাহলে খুন করার তো প্রয়োজন নেই। সুতরাং সেখানে অঘোরবাবুকে মেরে যেহেতু অনন্যা বেরিয়ে যাচ্ছে, অনন্যার জিনিসপত্রগুলোর উপরও দখল পাওয়া যাচ্ছে, মানে এক ঢিলে দুই পাখি। প্রথমত বাবার এতদিনের প্রভু ভক্তির প্রতিশোধ এবং তার সঙ্গে অনন্যা বেরিয়ে যাচ্ছে বলে তার গয়নাগাটি এবং জামা কাপড়ের প্রতি সেটাও পেয়ে যাচ্ছে। এটা তোমার লজিক? এটা আমার কাছে। একজন বলছে অনন্যা আর তুমি বলছে আমিনা, তিনজনের তিন রকম ডিফারেন্ট আওয়াজ ছিল। যখন যখন অনন্যাকে দেখতে পেয়েছি তখন কি কি আওয়াজ পেয়েছি আগে দেখা যাক। এবার ঘটনার দিন কি আওয়াজ ছিল? আমিনা ঠিক আছে, কিন্তু লজিকটা ঠিক নয়। তিনজনের তিন রকম ডিফারেন্ট আওয়াজ ছিল। -10 রোহন, আর ওই মন্নু -20। লোকটাকে ঠিক ধরেছিলে, কিন্তু মুশকিল যেটা হলো লজিকটা হলো না। পয়েন্টস হবে দেখি। রোহন 25 আর অভিমন্যু 0। চলো চলে এসো তোমরা, এখানে এসো। আচ্ছা, অভিমন্যুর জন্য লুইস হার্বলস লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে একটি গিফট প্যাক। এখানে আমরা দিচ্ছি এটা মেমেন্টো, এটা দিচ্ছে জি বাংলা, আর জি বাংলায় আর একটা অর্গানাইজার দিচ্ছে তোমার জন্যও তাই। লুইস হার্বল লিগ্রো হেয়ার অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার আর উইনার্স ট্রফি। 10,000 টাকা দেবে লুইস হার্বলস লিগ্রো হেয়ার অয়েল, আর 15,000 টাকা দেবে জি বাংলা। এলো একটু কাদা মাখলো, ঠিক কথা, এত গিফট পেলো, তারপর আবার 25,000 টাকা নিয়েও চলে গেল।
প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি রাত 10টায় আপনাদের সঙ্গে আমার দেখা হবে আগামীকাল। ততক্ষণের জন্য শুভরাত্রি।